আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে বাংলা ল লেকচারে স্বাগত। একটা দীর্ঘ বিরতির শেষে আজকে থেকে আবার আমরা দেওয়ানি কার্যবিধির যে বাকি অংশটা আছে সেই অংশ থেকে শুরু করব। আমরা পূর্ববর্তী 24টা লেকচারে দেওয়ানি কার্যবিধির প্রাথমিক আলোচনা থেকে শুরু করে আহ, দেওয়ানি কার্যবিধির যে আহ, ধারাগুলো আছে সেই ধারাগুলোর সাথে মিলিয়ে যে আদেশসমূহ আছে আদেশসমূহের বিধি উপবিধি ইত্যাদি সকল বিষয়গুলো একসাথে পড়ে আমরা আদেশ 20 পর্যন্ত করেছিলাম। তো আজকের লেকচারটা হচ্ছে লেকচার 25, এবং এই লেকচারে আমরা দেখবো হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা 74 এবং অর্ডার 21 যেটা আছে, সেকশন 74 এবং অর্ডার 21 একসাথে মিলিয়ে পড়বো। তো এখানে হচ্ছে ডিক্রি এবং আদেশ সম্পর্কে বলা আছে। এক্সিকিউশন অফ ডিক্রি এন্ড অর্ডার্স, হ্যাঁ, ডিক্রি এবং আদেশ জারি। ডিক্রি এবং আদেশ জারি কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে এই আলোচনা, এই বিষয়টা হচ্ছে গঠিত। তো এই ডিক্রি এবং আদেশ জারির বিষয়টা অনেক বড় একটা টপিক। সেই টপিকটা অর্ডার 21 যেটা আছে সেটা অনেক বড় একটা টপিক। এই টপিকটা আমরা আহ, এখানে প্রায় 103টি বিধি আছে, হ্যাঁ। সুতরাং এক্সিকিউশন সম্পর্কে প্রায় 103টা বিধি আছে। তো এই বড় লেকচারটাকে আমরা একটা লেকচারে না করে আহ, দুইটা লেকচারে ভাগ করছি। সুতরাং এক্সিকিউশন অফ ডিক্রিজ এন্ড অর্ডার্স এই বিষয়টাকে আমরা দুইটা লেকচারে পড়বো, লেকচার 25 এবং লেকচার 26। তো প্রথমে যদি বলি অর্ডার 21 এবং সেকশন 74 একসাথে যদি পড়তে গিয়ে যে বিষয়টা আসে যে এক্সিকিউশন অফ অর্ডার্স এন্ড ডিক্রিজ। তো এক্সিকিউশন মানেটা কি? মানে জারি অর্থটা কি? জারি বলতে কি বোঝায় এটা আগে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তবে সেটা হচ্ছে যে জারি অর্থে, সাধারণ অর্থে জারি অর্থ হলো বা এক্সিকিউশন অর্থ হলো আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ডিক্রি বা আদেশ বলবৎ করা, যেন ডিক্রিদার, ডিক্রি হোল্ডার যার পক্ষে ডিক্রিটা দেওয়া হয়েছে, ডিক্রির ফল ভোগ করতে পারে। আবার বলি যে এক্সিকিউশন বা জারি অর্থ হলো আদালতের একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ডিক্রি বা আদেশ বলবৎ করা হয়। যে ডিক্রিটা আদালত দিছে বা আদেশটা আদালত দিছে সেই আদালতে আদেশটা যেন বলবৎ করা হয়। কার পক্ষে বলবৎ করা হয়? যার পক্ষে ডিক্রিটা দেওয়া হয়েছে, ডিক্রি দার যে, ডিক্রি হোল্ডার যে, মানে যে ডিক্রিটা পাইছে তার পক্ষে যেন আদালত যে ডিক্রিটা দিছে সেটা এক্সিকিউট করে দেয়, মানে বলবৎ করে দেয়। তখন সেটাকে বলে জারি অথবা এক্সিকিউশন অফ ডিক্রিজ অর অর্ডার্স। ঠিক আছে। তো ডিক্রি জারির জন্য যে আবেদন করা হয় তা জারি মামলা নামে পরিচিত। ডিক্রি জারির জন্য আলাদা আরেকটা অ্যাপ্লিকেশন করা লাগে। হ্যাঁ, কোর্টে আপনার পক্ষে ডিক্রি দিয়ে দিছে কোর্ট, এখন এই ডিক্রিটা যেন এক্সিকিউশন করে দেয় তখন এর জন্য একটা আবেদন করতে হয়। সেই আবেদনটাকে বলে হচ্ছে জারি মামলা। হ্যাঁ, জারি মামলা বলে হচ্ছে কোনটাকে? যেটা হচ্ছে ডিক্রি যেটা দিছে আদালত, সেই ডিক্রিটা যেন আদালত এক্সিকিউট করে তার জন্য যে অ্যাপ্লিকেশনটা সেটাকে বলে হচ্ছে জারি মামলা। তো দেওয়ানি কার্যবিধির 36 থেকে 74 ধারা এবং 135-এর ক জারির সময় এবং পদ্ধতি সম্পর্কে সাধারণ বিধি আলোচনা, বিধিবিধান আলোকপাত করেছে। এবং দেওয়ানি কার্যবিধির 21 আদেশে 103টি বিধি আছে যে, যেগুলো হচ্ছে জারির পদ্ধতি এবং পন্থার বিস্তারিত বিবরণ দিয়েছে। মানে কোন জায়গায় যে ডিক্রিটা দিলে যে কিভাবে জারি করবে, তার সময়সীমা কি ইত্যাদি পদ্ধতির যে বিষয়গুলো, এইগুলা বলা আছে কোথায়? দেওয়ানি কার্যবিধি ধারা 36 থেকে 74 এবং 135-এর ক ধারায় জারির সময় এবং পদ্ধতি সম্পর্কে সাধারণ বিধিবিধান আলোচনা করছে। এবং দেওয়ানি কার্যবিধির 21 আদেশের যে 103টা বিধি আছে সেই 103টা বিধিতে হচ্ছে এক্সিকিউশন সম্পর্কে আলোচনা করেছে। তো ধারা 38 যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে আদালত ডিক্রি জারি করতে পারে। আসলে কোন আদালত ডিক্রিটা জারি করবে? হ্যাঁ, এ বিষয়ে বলা আছে ধারা 38-এ। এখানে বলছে 38 ধারা অনুযায়ী একটি ডিক্রি জারি বা বলবৎ করতে পারবে দুই ধরনের আদালত। প্রথমত হচ্ছে যে আদালত ডিক্রি প্রদান করেছে সে আদালত নিজে, মানে যে আদালত ডিক্রিটা প্রদান করছে সে আদালত নিজে ডিক্রিটা জারি করতে পারে, অথবা যে আদালতে তা জারি করার জন্য প্রেরিত হয়েছে সে আদালত। মানে একটা ডিগ্রি একটা আদালত দিছে, নারায়ণগঞ্জের ডিস্ট্রিক্ট জাজ আদালত। তো এই ডিগ্রিটা হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্ট জাজ আদালতে প্রেরণ করা হয়েছে যেন নরসিংদী ডিস্ট্রিক্ট জাজ আদালত সেটা এক্সিকিউট করে, জারি করে। সেই ক্ষেত্রে নরসিংদী ডিস্ট্রিক্ট জাজ আদালত, মানে যে আদালতের কাছে হচ্ছে ডিগ্রি জারির জন্য প্রেরণ করা হয়েছে সে আদালতও ডিগ্রিটা জারি করতে পারে। তো 38 ধারা অনুযায়ী আমরা দুইটা বিষয় দেখলাম যে দুইটা কোর্ট হচ্ছে ডিক্রি জারি করতে পারে। একটা হচ্ছে যে কোর্ট ডিক্রি দিচ্ছে সেই কোর্ট নিজে, অথবা
যে কোর্ট ডিক্রি দিছে, ডিক্রি দিয়া অন্য আরেকটা কোর্টে প্রেরণ করছে ওই এক্সিকিউশন করার জন্য, তো যেই কোর্টে প্রেরণ করতে এক্সিকিউশনের জন্য সেই কোর্টও হচ্ছে ডিক্রিটা এক্সিকিউট বা জারি করতে পারে। তো 37 ধারা অনুযায়ী যে আদালত ডিক্রি প্রদান করেছে অর্থ হলো প্রথম বা আদি আদালত, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা বিচারক আদালত, ট্রায়াল কোর্ট যেটাকে বলে। 37 ধারা অনুযায়ী দেখলাম যে আদালত ডিক্রি প্রদান করছে এইটা মানে হচ্ছে কি আদি আদালত, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা বিচারিক আদালত। ঠিক আছে, এমসিকিউর ক্ষেত্রে বিশেষভাবে থাকে হচ্ছে বিচারিক আদালতের শব্দটা, এই শব্দটা আপনারা মনে রাখবেন যে বিচারিক আদালত। তো কোন ডিক্রি বিচারিক আদালত, আপিল আদালত বা রিভিশন আদালত যে আদালত কর্তৃক প্রদত্ত হোক না কেন, ডিক্রি জারির আবেদন হবে বা প্রথম বা আদি আদালতে বা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা বিচারিক আদালতে, যে আদালত ডিক্রি প্রদান করেছে বা যে আদালত তা প্রেরণ করা হয়েছে। অন্যদিকে 21 আদেশের 10 বিধিতে বলা হয়েছে যে ডিক্রি জারির আবেদন করতে হবে ডিক্রি দানকারী আদালতে। তিনটা পয়েন্ট বলছে যে ডিক্রি 21 আদেশের 10 বিধি অনুযায়ী বলছে কি ডিক্রি জারির আবেদন করতে হবে ডিক্রি প্রদানকারী আদালতে, ডিক্রি দানকারী আদালতে। এই মর্মে নিয়োগকৃত কোন অফিসারের নিকট, যে যে অফিসারকে হচ্ছে ডিক্রি জারির জন্য কোর্ট অ্যাপয়েন্ট করছে, অথবা যে আদালতে ডিক্রি প্রেরণ করা হয়েছে সে আদালতে বা কর্মকর্তার নিকট ডিক্রি জারির আবেদন দায়ের করতে হবে। এই তিনটা বিষয়, একটা হচ্ছে একই কথা যে ডিক্রি দানকারী আদালত, আর এটা হচ্ছে এই মর্মে নিয়োগকৃত অফিসারের নিকট, অথবা যে আদালতে ডিক্রি প্রেরণ করা হয়েছে সেই আদালতে বা কর্মকর্তার নিকট ডিক্রি জারির আবেদন দায়ের করতে হবে। ধারা 39 কি বলছে যে ডিক্রি জারির জন্য স্থানান্তর, ডিক্রি জারির জন্য স্থানান্তরের কথা বলছে হচ্ছে ধারা 39। এখানে বলছে কি যে কোন ডিক্রি দানকারী আদালত ডিক্রি হোল্ডার যে আছে আবেদন ক্রমে বা নিজের ইচ্ছায় উক্ত ডিক্রি বাস্তবায়নের জন্য অন্য আদালতে প্রেরণ করতে পারে। মানে কোন ডিক্রি দানকারী আদালত ডিক্রি দাঁড়ের আবেদন ক্রমে অথবা সে নিজের ইচ্ছায় অন্য কোনো আদালতে ডিক্রিটা বাস্তবায়নের জন্য সে প্রেরণ করতে পারে। এটা হচ্ছে 39 ধারা অনুযায়ী। তো এখানে বলছে যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়েছে তিনি যদি উক্ত অন্য আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে স্বেচ্ছায় বসবাস করে কিংবা ব্যবসা পরিচালনা করে, যে আদালত ডিক্রি প্রদান করেছে সে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে আহ, ডিক্রির দাবি পূরণের জন্য পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের এখতিয়ারে স্থানীয় সীমা তার সম্পত্তি থাকে। মানে একটা ডিক্রি এক্সিকিউশন করছে একজন ডিক্রি যে হোল্ডার তার পক্ষে, এবং যার জাজমেন্ট ডেটর বা যার বিপক্ষে ডিক্রিটা করা করা হয়েছে, তো তার যদি ওই এরিয়াতে যে কোর্টটা ডিগ্রি প্রদান করছে ওই এরিয়াতে তার যথাযথ সম্পত্তি না থাকে, তবে অন্য আরেকটা এরিয়াতে যদি তার সম্পত্তি থাকে, তবে যেই কোর্টের এরিয়াতে তার সম্পত্তি আছে ওই কোর্টে হচ্ছে ডিগ্রিটা এক্সিকিউশনের জন্য স্থানান্তর করতে পারে। আরেকটা হচ্ছে ডিগ্রি দানকারী ডিক্রিতে ডিক্রি দানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা প্রদানের নির্দেশ থাকলে, ডিক্রিতে ডিক্রি দানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা প্রদানের নির্দেশ থাকলে, মানে অন্য যে যে আদালত ডিক্রি প্রদান করছে এবং যে ডিক্রিতে বলে দিছে যে যে প্রপার্টিটা আছে ওই প্রপার্টিটা অস্থাবর প্রপার্টি এবং স্থাবর প্রপার্টি, এবং এই প্রপার্টিটা অন্য আদালতের জুরিসডিকশনে আছে, সে আদালতের কাছে তখন ডিক্রিটা স্থানান্তর করতে পারে। আরেকটা হচ্ছে ডিক্রি দানকারী অন্য কোনো কারণে ডিক্রিটি অন্য আদালতে প্রেরণ করা প্রয়োজন মনে করবে, যদি ডিক্রি দানকারী আদালত যদি কোনো এমন অন্য আদার্স কোনো কারণে যদি মনে করে যে অন্য আদালতে প্রেরণ করতে হবে, তবে সে আদালতে সে ডিক্রিটা প্রেরণ করতে পারে বা স্থানান্তর করতে পারে ধারা 39 অনুযায়ী। ধারা 39 অনুযায়ী এখানে কয়টা পয়েন্ট দেখলাম, একটা হচ্ছে যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়েছে তিনি যদি উক্ত অন্য আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে স্বেচ্ছায় বসবাস করে কিংবা ব্যবসা পরিচালনা করে, তবে যে এরিয়াতে সে ব্যবসা পরিচালনা করে সেই এরিয়ার কোর্টের হচ্ছে জাজ মানে ডিক্রিটা জারির জন্য স্থানান্তর করতে পারে। আরেকটা হচ্ছে যে আদালত ডিক্রি প্রদান করেছে সে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে ডিক্রির দাবি পূরণের জন্য পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার তার সম্পত্তি থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে ডিক্রিতে ডিক্রি দানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা প্রদানের নির্দেশ থাকে।
আরেকটা হচ্ছে ডিক্রি দানকারী অন্য কোনো কারণে ডিক্রিটি অন্য আদালতে প্রেরণ করা প্রয়োজনীয় মনে করবে। এই কয়েকটা ক্ষেত্রে হচ্ছে ধারা ৩৯ অনুযায়ী ডিক্রি জারির জন্য স্থানান্তর করতে পারে। এখন দেখবো ২১ আদেশের ১১ বিধিতে কি বলছে, যে ডিক্রি জারির মৌখিক বা লিখিত আবেদন। দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ১১ বিধি অনুসারে ডিক্রি জারির জন্য মৌখিক বা লিখিত আবেদন করা যায়। ডিক্রি জারির জন্য হচ্ছে মৌখিক বা লিখিত আবেদন করা যায়। ১১ আদেশের এক বিধি অনুসারে, সরি, ১১ বিধির এক উপবিধি অনুসারে মৌখিক আবেদন এবং ১১ বিধির ২ উপবিধি অনুসারে লিখিত আবেদন দায়ের করা যায়। ডিক্রি জারির জন্য ১১ বিধির এক উপবিধি অনুযায়ী মৌখিক আবেদন এবং ডিক্রি জারির জন্য ১১ বিধির ২ উপবিধি অনুসারে লিখিত আবেদন দায়ের করা যায়। এটা এমসিকিউর জন্য মনে রাখবেন। ২১ আদেশের ১১ বিধির উপবিধি এক অনুযায়ী হচ্ছে ডিক্রি জারির জন্য মৌখিক ভাবে আবেদন করা যায় এবং ২১ আদেশের ১১ বিধির উপবিধি ২ অনুসারে লিখিতভাবে আবেদন দায়ের করা যায়। জেনে রাখা ভালো, অর্থ পরিশোধের মোকদ্দমায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়। অর্থ পরিশোধের মোকদ্দমায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়। অন্যান্য ক্ষেত্রে ডিক্রি জারির প্রত্যেক আবেদন লিখিত আকারে করতে হয়। শুধুমাত্র অর্থ পরিশোধের মোকদ্দমায় ডিক্রি জারির আবেদন মৌখিকভাবে করা যায়। এটা এমসিকিউর জন্য মনে রাখবেন যে অর্থ পরিশোধের মোকদ্দমায় ডিক্রির জন্য মৌখিক আবেদন করা যায়। অন্যান্য ক্ষেত্রে ডিক্রি জারির প্রত্যেক আবেদন লিখিত আকারে করতে হয়। আবেদনটি আবেদনকারী বা মোকদ্দমার বিষয়বস্তুর সাথে পরিচিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত এবং সত্যতা প্রতিপাদন হবে। এখন দেখবো ধারা ৪৬ কি বলছে, যে বিচারকের আদেশপত্র বা অনুলিপি, যেটাকে বলে প্রিসিপ্ট। প্রিসিপ্ট এটা হচ্ছে এমসিকিউ তে আসে, এটা আপনারা একটু ভালো করে পড়বেন। যে ধারা ৪৬ বলছে কি, বিচারকের আদেশপত্র বা অনুলিপি, যেটাকে ইংরেজিতে বলে প্রিসিপ্ট। প্রিসিপ্ট অর্থ হলো বিচারকের আদেশপত্র বা নির্দেশাজ্ঞা বা অনুরোধ লিপি। কি কি? বিচারকের আদেশপত্র, নির্দেশাজ্ঞা বা অনুরোধ লিপি। আদেশ, নির্দেশ এবং অনুরোধ তিনটাকে একত্রে বলে প্রিসিপ্ট। বিচারকের আদেশ, নির্দেশ এবং অনুরোধ ধারা ৪৬ অনুযায়ী এই তিনটাকে একত্রে বলে হচ্ছে প্রিসিপ্ট। দেওয়ানি কার্যবিধির ৪৬ ধারায় প্রিসিপ্ট সম্পর্কে বিধান করা হয়েছে। ডিক্রিদারের আবেদন ক্রমে ডিক্রি প্রদানকারী আদালত উপযুক্ত মনে করলে অন্য কোনো এখতিয়ার সম্পন্ন আদালতকে ডিক্রিটি জারি করার অনুরোধ করতে পারে এবং এরূপ আদালত ডিক্রি জারি করতে এবং অনুরোধ পত্রে নির্ধারিত দেনাদারের সম্পত্তি ক্রোক করতে পারে। যে আদালতকে অনুরোধ জানানো হয়েছে সে আদালত ডিক্রি জারির ব্যাপারে সম্পত্তি ক্রোকের নির্ধারিত পদ্ধতি অনুসারে সম্পত্তি ক্রোক করে থাকে। আর ডিক্রি প্রদানকারী আদালত সময় বাড়িয়ে না দিলে অথবা যে আদালতকে অনুরোধ জানানো হয়েছে সে আদালতের নিকট ডিক্রি স্থানান্তর না করা হলে ডিক্রি আহ ডিক্রিদার সম্পত্তির বিক্রয়ের আবেদন না করলে বিচারকের আদেশপত্র বা অনুরোধ লিপি অনুসারে কোনো ক্রোক ২ মাসের অধিক কাল বলবৎ থাকবে না। মানে কোনো ক্রোক আদেশ এই ক্ষেত্রে ২ মাসের অধিক কাল বলবৎ থাকবে না। তো এখানে যে বিষয়টা দেখলাম, যে ডিক্রি প্রদানকারী আদালত সময় বাড়িয়ে না দিলে অথবা যে আদালতকে অনুরোধ জানানো হয়েছে সে আদালতের নিকট ডিক্রি স্থানান্তর না করা হলে এবং ডিক্রিধার সম্পত্তি বিক্রয়ের আবেদন না করলে বিচারকের আদেশপত্র বা অনুরোধ লিপি অনুসারে কোনো ক্রোক ২ মাসের অধিক কাল বলবৎ থাকবে না। যদি বিচারকের আদেশপত্র বা অনুরোধ লিপি অনুসারে আহ না করা হয় তবে সেই ক্ষেত্রে কোনো একটা ক্রোক যদি করা হয়, ক্রোক আদেশ দেওয়া হয়, তবে সেই ক্রোক আদেশ ২ মাসের অধিক বলবৎ থাকা যাবে না। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখবো, গার্নিশি অর্ডার। এটা আপনাদের হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারে যে গার্নিশি অর্ডার বলতে কি বোঝায়। তো এটা বলতে আসলে কি বুঝো, এটা অনেক সময় লিখিত প্রশ্নে আসে, আবার এমসিকিউর জন্য এটা এসে থাকে যে গার্নিশি অর্ডার। তো গার্নিশি অর্ডার বা গার্নিশি অর্থ হলো দায়িকের দেনাদার। হ্যাঁ, গার্নিশি অর্থ হলো দায়িকের দেনাদার, জাজমেন্ট ডেটর্স ডেটর। হ্যাঁ, জাজমেন্ট ডেটর্স ডেটর মানে দায়িকের আবার দেনাদার। বিষয়টা যদি একটু সহজভাবে বলি, যে গার্নিশি হলো এমন ব্যক্তি যে দায়িককে,
ঋণ পরিশোধ করতে দায়ী বা দায়ীকে কোনো অস্থাবর সম্পত্তি অর্পণ করতে দায়ী। গার্নিশি আদেশ হলো ডিক্রি জারি ডিক্রি জারিকারী আদালত কর্তৃক প্রদত্ত এমন একটি আদেশ যেখানে গার্নিশিকে আদেশ দেওয়া হয় সে যেন দায়িককে অর্থ পরিশোধ না করার কারণ অর্থ পরিশোধ না করে কারণ দায়িক গার্নিশি বা ডিক্রিদারের নিকট ঋণী। গার্নিশি আদেশ হলো জারিকারী আদালত কর্তৃক প্রদত্ত এমন একটি আদেশ যেখানে গার্নিশিকে আদেশ দেওয়া হয় সে যেন দায়িককে মানে জাজমেন্ট ডেটর, হ্যাঁ, অর্থ পরিশোধ না করে কারণ দায়িক গার্নিশির বা ডিক্রিদারের নিকট ঋণী। দেওয়ানি কার্যবিধির 1908 এর 21 আদেশের 46-এর এ হতে 46-এর এস পর্যন্ত গার্নিশি আদেশ সম্পর্কে বিধান করেছে। এটা যদি একেবারে সহজ এবং সিম্পল ভাবে বলি, মানে আপনি হচ্ছে একজন জাজমেন্ট ডিগ্রি হোল্ডার, মানে আপনার পক্ষে ডিগ্রি দেওয়া হয়েছে, আরেকজনের বিপক্ষে ডিগ্রি দেওয়া হয়েছে। তা আপনার পক্ষে যে ডিগ্রিটা দেওয়া হয়েছে, তো আপনি হচ্ছে আপনার বন্ধু মিস্টার আশিক এর বিরুদ্ধে একটা মামলা দায়ের করলেন। তখন আশিকের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করার পরে আশিকের কাছ থেকে আপনি 50,000 টাকা পাইলেন, আপনার পক্ষে 50,000 টাকার একটা জাজমেন্ট আসলো আশিকের বিপক্ষে। আশিক হচ্ছে এখানে জাজমেন্ট ডেটর মানে ঋণী। তো আশিক আবার হচ্ছে তাসিকের কাছে 50,000 টাকা পায়। তো আদালত বলবে কি যে তাসিক যে আছে তাকে বলবে কি যে 50,000 টাকা আশিককে না দিয়ে সরাসরি আপনাকে দিয়ে দিতে। তো এই যে তাসিককে না দিয়ে আপনাকে যে দিয়ে দিবে, হ্যাঁ, তাসিক আশিককে না দিয়ে যে আপনাকে দিয়ে দিবে, তো এই ক্ষেত্রে তাসিক হচ্ছে গার্নিশ মানে দায়িকের আবার দেনাদার। এখানে দায়িক কে ছিল, ওই 50,000 টাকা আপনাকে দিবে আশিক। তো আশিক আবার পাইতো কি তাসিকের কাছে 50,000। তো দায়িকের আবার দেনাদার হচ্ছে কি তাসিক। তো তাসিককে আদালত যে অর্ডারটা দিবে যে আপনাকে মানে আশিককে টাকা না দিয়ে আপনাকে যেন টাকাটা দিয়ে দেয়, এই হচ্ছে গার্নিশ অর্ডার। এই সম্পর্কে হচ্ছে দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 46-এর এ থেকে 46 পর্যন্ত আহ আলোচনা করা হয়েছে। একটা উদাহরণ এখানে আবার যদি দেখি যে এ বি এর নিকট 1,000 টাকা পাবে, সি বি এর নিকট 1,000 টাকা পাবে। বি হচ্ছে এ এর কাছে 1,000 টাকা পাবে, আবার সি হচ্ছে বি এর কাছে 1,000 টাকা পাবে। 1,000 টাকা আদায়ের জন্য সি বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে এবং ডিগ্রি প্রাপ্ত হয়। গার্নিশি আদেশ আদালত দ্বারা আদালত এ কে আদেশ দিতে পারে যে বি এর নিকট যে 1,000 টাকা পায় সেই টাকা এ বি কে পরিশোধ না করে বি কে পরিশোধ করার পরিবর্তে সি কে যেন পরিশোধ করে, কারণ সি বি এর নিকট একই পরিমাণ অর্থ পাবে। এখানে বি হলো দায়িক জাজমেন্ট ডেটর এবং এ হলো গার্নিশি বা দায়িকের দায়িক। বি এর দায়িক হলো এ এবং সি হলো ডিক্রিদার। তো সেক্ষেত্রে গার্নিশি আদেশের জন্য আবেদন করতে পারে হচ্ছে সি, যেন সরাসরি বি কে টাকাটা না দিয়ে এ যেন সরাসরি সি কে টাকাটা দিয়ে দেয়। হ্যাঁ, আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখবো হচ্ছে পাল্টা দাবি, মানে ক্রস ডিক্রিজ জারি এবং ডিক্রির অধীন পাল্টা দাবি, ক্রস ক্লেমস আন্ডার ক্রস ডিক্রিজ। দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 18 বিধিতে পাল্টা ডিক্রির ক্ষেত্রে জারি সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। অন্যদিকে 21 আদেশের 19 বিধি অনুসারে ডিক্রির অধীন পাল্টা দাবি জারির কার্যক্রম সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। ক্রস ডিক্রি যেটাকে বলে, সেই ক্রস ডিক্রি জারির কথা হচ্ছে 21 আদেশের 18 বিধিতে বিধান করা হয়েছে যে অর্থ পরিশোধের জন্য পাল্টা ডিক্রি একে অপরকে পারস্পরিক দায় শোধ করতে হবে। দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 18 বিধিতে বিধান করা হয়েছে যে অর্থ পরিশোধের জন্য পাল্টা ডিক্রি একে অপরকে পারস্পরিক দায় শোধ করতে হবে। 21 আদেশের 18 বিধির অধীন পাল্টা ডিক্রিতে জারির জন্য জারির বিধান প্রযোজ্য হবে যদি এই শর্তগুলো পূরণ করে। শর্তগুলো কি? এক হচ্ছে পাল্টা ডিক্রিটি 2 অঙ্কের টাকার পরিশোধের জন্য একই পক্ষগণের মধ্যে প্রদত্ত হতে হবে এবং অর্থের পরিমাণ অবশ্যই নির্দিষ্ট হতে হবে। পৃথক পৃথক মোকদ্দমায় ডিক্রিগুলো প্রদত্ত হতে হবে। এক মোকদ্দমার ডিক্রিদার অন্য মোকদ্দমায় দায়ী হতে হবে। এক মোকদ্দমার ডিক্রিদার অন্য মোকদ্দমায় দায়ী হতে হবে, মানে আহ এক্ষেত্রেই শুধুমাত্র ক্রস ডিক্রি বা ক্রস ক্লেমস আন্ডার ক্রস ডিক্রি দাবি করা যায়।
আরেকটা হচ্ছে কি, প্রত্যেক পক্ষ উভয় মোকদ্দমায় একই বৈশিষ্ট্য পূরণ করবে। প্রত্যেক পক্ষ উভয় মোকদ্দমায় একই বৈশিষ্ট্য পূরণ করবে, একই সময়ে এবং একই আদালত ধারা উভয় ডিগ্রি জারিযোগ্য হতে হবে। একই সময়ে এবং একই আদালত দ্বারা উভয় ডিগ্রি জারিযোগ্য হতে হবে, এবং উভয় ডিগ্রি জারির জন্য আদালতে আবেদন দাখিল করতে হবে। উভয় ডিগ্রি জারির জন্য আদালতে আবেদন দাখিল করতে হবে। উদাহরণ যদি দেখি, ক খ এর বিরুদ্ধে 1,000 টাকার একটা ডিগ্রি পেয়েছে। খ ক এর বিরুদ্ধে একই মর্মে একই একটি ডিগ্রি পেয়েছে যে কোনো ভবিষ্যৎ তারিখে ক মাল সরবরাহ করতে ব্যর্থ হলে খ ক এর নিকট 1,000 টাকা আদায় করতে পারবে। এই ক্ষেত্রে খ তার অনুকূলে প্রদত্ত ডিগ্রিটি পাল্টা ডিগ্রি হিসেবে দাবি করতে পারে না, কারণ উভয় ডিগ্রি একই আদালত দ্বারা একই সময়ে জারিযোগ্য না। মানে উভয় ডিগ্রি একই আদালত একই সময়ে জারিযোগ্য না। যদি অন্য আদালতে হতো, অন্য বিষয় হতো, তবে সে যে 1,000 টাকা আবার দাবি করতে ক্রস ক্লেম, সেটা সে পাইত। ক্রস ক্লেমস আন্ডার ক্রস ডিগ্রি, এটা যদি দেখি, দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 19 বিধিতে ডিক্রির অধীন পাল্টা দাবি জারি সম্পর্কিত বিধান করা হয়েছে। 19 বিধিতে বলা হয়েছে যে যদি একই ডিক্রির অধীন পাল্টা দাবিতে দুটি অঙ্ক সমান হয়, দুটি অঙ্ক সমান হয় মানে পাল্টা দাবিতে তার যে পরিমাণ অংশ সে দাবি করছে এবং অন্য যে ব্যক্তি যে সেও দাবি করছে, দুইটা অঙ্ক যদি সমান হয়, তাহলে প্রত্যেক দাবির সন্তোষ সাধন ডিক্রিতে লিপিবদ্ধ করতে হবে, এবং কোনো পক্ষকে ডিক্রি জারি গ্রহণ করার অনুমতি দেওয়া যাবে না। যদি দুইটি অঙ্ক অসমান হয়, তাহলে যে পক্ষ বেশি অর্থ পাওয়ার অধিকারী উক্ত পক্ষ অবশিষ্ট অর্থের জন্য ডিক্রি জারি গ্রহণ করতে পারে। মানে উভয় পক্ষের টাকার পরিমাণ যদি সমান হয়, তবে এই ক্ষেত্রে আর কোনো কিছু করবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো ডিক্রি জারির কোনো আবেদন দিবে না যে কাটাকাটি। কিন্তু কোনো পক্ষের অঙ্ক যদি যদি টাকার পরিমাণ যদি বেশি হয়, তবে সেই ক্ষেত্রে যে পক্ষ বেশি পাবে সে ডিক্রি জারির জন্য আবেদন করবে এবং তার আবেদন গ্রহণযোগ্য হবে। ঠিক আছে। তো এখন দেখবো পাল্টা দাবি, পাল্টা ডিক্রি, ক্রস ডিক্রিজ এবং ডিক্রির অধীন পাল্টা দাবি, ক্রস ক্লেমস আন্ডার ক্রস ডিক্রিজ জারির কার্যক্রমের মধ্যে পার্থক্যটা কি। প্রথম পার্থক্য হচ্ছে পৃথক মোকদ্দমা বনাম একই মোকদ্দমা। হ্যাঁ, একই পক্ষগণের মধ্যে পৃথক পৃথক মোকদ্দমায় পাল্টা ডিক্রি বা পৃথক পৃথক ডিক্রি জারির জন্য 21 আদেশের 18 বিধি প্রযোজ্য হবে। অন্যদিকে একই পক্ষগণের মধ্যে একই মোকদ্দমায় একই ডিক্রিতে পাল্টা দাবি কার্যকর করতে 21 আদেশের 19 বিধি প্রযোজ্য হবে। একটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আদেশ এবং বিধি যদি একত্রে দেখি, 21 আদেশের 18 বিধি প্রযোজ্য হবে যে ক্ষেত্রে একাধিক ডিক্রি থাকে। অন্যদিকে 21 আদেশের 19 বিধি প্রযোজ্য হবে যে ক্ষেত্রে একই ডিক্রি থাকে। একাধিক ডিক্রি হলে 18 বিধি প্রযোজ্য হবে, এবং একই ডিক্রি হলে হচ্ছে 19 বিধি প্রযোজ্য হবে। ডিক্রিদার ও দায়ী, পাল্টা ডিক্রি ক্রস ডিক্রিজ জারির জন্য যে ক্ষেত্রে জারির ক্ষেত্রে যেহেতু একই ক্ষেত্রে পৃথক পৃথক মোকদ্দমায় ডিক্রি গুলো প্রদত্ত হয়ে থাকে, সেহেতু এক মোকদ্দমার ডিক্রিদার অন্য মোকদ্দমায় দায়ী হতে হবে। কিন্তু ডিক্রির অধীন পাল্টা দাবি জারির ক্ষেত্রে শুধুমাত্র উক্ত মোকদ্দমায় তারা পরস্পর ডিক্রিদার ও দায়ী থাকে। দায়ের যোগ্যতা, পৃথক মোকদ্দমায় পাল্টা ডিক্রি জারির ক্ষেত্রে 21 আদেশের 18 বিধি প্রযোজ্য হবে যদি উক্ত পাল্টা ডিক্রি একই আদালত কর্তৃক একই সময়ে জারিযোগ্য হয়। অর্থাৎ পৃথক মোকদ্দমায় পাল্টা ডিক্রি জারির ক্ষেত্রে 21 আদেশের 18 বিধি প্রযোজ্য হবে যদি উক্ত পাল্টা ডিক্রি একই আদালত কর্তৃক একই সময়ে জারিযোগ্য হয়। অন্যদিকে একই ডিক্রির অধীন পাল্টা দাবি যে আদালতে ডিক্রি জারির আবেদন করা হয়েছে বা করেছে, সেই আদালতে উক্ত পাল্টা দাবি কার্যকরের আবেদন করতে হবে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা হচ্ছে দেওয়ানি কার্যবিধির যে বিষয়টা আছে 21 আদেশ এবং এর সাথে রিলেট করে ধারা 36, ধারা 37, ধারা 38, 39 এবং 46 এবং 21 আদেশের বিধি 10, 11, 18, 19 ইত্যাদি বিধি সমূহ আলোচনা করলাম। তো আজকের লেকচার এতটুকুই। ধন্যবাদ সবাইকে।